কৃতিক আজমেরি শেখের একটা কথারও জবাব না দিয়ে হনহনি ভেতরে প্রবেশ করলো। ওর পেছনে পেছনে প্রত্যয়। ভেতরে সবাই কৃতিককে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে গেল বটে। সবার মনে একটাই প্রশ্ন, এ আবার কে? আদৌ বাঙালি নাকি বিদেশি? চেহারা দেখে তো মনে হচ্ছে দুটারই মিক্স। কৃতিক জিভ দিয়ে গা ছেলে এগিয়ে গিয়ে আজমেরি শেখের ব্যক্তিগত জীবনের উপর পায়ের উপর পা তুলে বসে পড়ল। কৃতিকের বেয়াদবি দেখে আজমেরি শেখ এগিয়ে এসে অস্পষ্ট সুরে ফিরফিরিয়ে কৃতিকের উদ্দেশ্যে বলেন, এটা আমার বসার জায়গা, গেট আপ। কৃতিক পা দুলাতে দুলাতে বলল, আমার কোম্পানির টাকায় কেনা, ইনভেস্ট ফ্রম জেকে গ্রুপ, এম আই রাইট? কোম্পানির ধারের কাছেও তো আসো না, আবার আমার নিজের কোম্পানি দাবি করছো। কৃতিক রহস্যের হাসি হেসে বলল, আমি যদি সারা জীবনও কোম্পানির ধারে কাছে না যাই তাও জেকে গ্রুপ আমারই থাকবে। আজমেরি শেখ নিজের রাগটুকু সংবরণ করে গলা স্বর খাতে নামিয়ে বলেন, কি চাইছো কি তুমি কৃতিক? কেন আমার বাসায় অহেতুক এসে ঝামেলা পাকাচ্ছ? জবাবে কৃতিক বলল, ঝামেলা পাকাবো কেন? আশ্চর্য, কি প্রোগ্রাম হচ্ছিল এখানে? প্রোগ্রাম করুন না, আমার কোনো অসুবিধা নেই, আমিও দেখছি। কৃতিকের কথা আজমেরি শেখ ওর দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে কৃতিক পুনরায় বলল, কেন? আমি ইনভাইটেড না, তাছাড়া ইনভাইট দিয়ে করবোটা কি? আফটার অল উই আর ফ্যামিলি, রাইট মামুনি? আজমেরি শেখ ঠিকই বুঝলেন, যেই ছেলে সারা জীবন উনি উনি করে কথা বলেছে, জীবনে এইটুকু সম্মান পর্যন্ত দেয়নি, তার হঠাৎ করে মামুনি ডাকে নিশ্চয়ই কোনো খাবলা আছে। তবু চোখের সামনে এতগুলো মেহমান দেখে তাদের দর চেপে চুপ করে রইলেন তিনি। ঠিক তখনই সবার কৌতূহল অযাচিত প্রশ্নে সবকিছুকে জলাঞ্জলি দিয়ে অরুকে নিয়ে অনুপ্রবেশ করে বাসার ঘরে। অরুর পরনে পেচ কালারের জামদানি শাড়ি, হাতে স্বর্ণের বালা, মাথায় ছোট্ট করে ঘোমটা টানা, দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু অরুর এই সৌন্দর্য দেখে কৃতিকের রক্ত গরম হয়ে উঠেছে মুহূর্তেই। শরীরের শিরা উপশিরায় সেই টকবগে রক্তের উত্তাল ক্রোধ কোনো মতে ধামা চাপা দিয়ে পায়ের উপর পা তুলে অনবরত পা দোলাচ্ছে সে। অনু এগিয়ে এসে অরুকে রাজের মুখোমুখি কাউচে বসিয়ে দেয়। এতক্ষণ মাথা নুইয়ে রাখার জন্য কৃতিককে খেয়াল না করলেও কাউচে বসার সঙ্গে সঙ্গে কৃতিককে দেখে অরুর মুখ থেকে যেন রক্ত সরে গেল। শোকট আতঙ্কে অজান্তেই নিজেই খামচে ধরল নিজের শাড়িয়ে। কৃতিক এই মুহূর্তে দু আঙুল কপালে ঘষতে ঘষতে অরুর দিকেই গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে তার সিলভার কালারের ব্র্যান্ডেড শার্ট গলিয়ে শক্ত হয়ে থাকার হাতের জিম করা পৌরুষালী পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। কৃতিককে এভাবে হুচ করে এই সময় দেখতে পেয়ে কৃতিকের আগুন চোখে চোখ রেখে তিরিয়ে কাঁপছে অরু। ওকে এভাবে কাঁপতে দেখে রাজের মা অরুর পাশে এসে বসে ওকে আশ্বস্ত করে বললেন, কাঁদছো কেন মা? আমরাই তো এক সময় এরাই তোমার আসল পরিবার হবে, এত ভয় পাওয়ার তো কিছু নেই। কে শোনে কার কথা? এই মুহূর্তে কারোর কথায় কোনো রূপ খেয়াল নেই অরুর। ও তো এখনো কৃতিকের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কৃতিক কি থেকে কি করবে সেই ভয় তটস্থ অরু। কৃতিক প্রথমে অরুর থেকে চোখ সরিয়ে সরাসরি চারিদিকে একবার চোখ বুলালো, অতঃপর ছট করে উঠে দাঁড়িয়ে অরুর হাতটা শক্ত করে চেপে ধরে ওকে টানতে টানতে রুমের দিকে নিয়ে গেল। কৃতিকের হঠাৎ এমন বিস্ফোরিত কাণ্ডে সবাই হতভম্ব, কারো মুখে কোনো বাক্য নেই। কি করছে এই ছেলে? কৃতিক যখন অরুকে নিয়ে রুমে যাচ্ছে ঠিক তখনই অরুর অন্য হাত টেনে ধরে রাজ। কৃতিক রাজের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তির্যক স্বরে বলল, হাউ ডেয়ার ইউ? রাজ একটু সাহস দেখিয়ে বলল, শি ইজ নট ইয়োর প্রপার্টি। কৃতিক শক্ত গলায় জবাব দিল, ইয়েস শি ইজ। কথাটা বলেই কৃতিক রাজকে মারতে উদ্যত হবে, তার আগে প্রত্যয় অরুর হাত থেকে রাজের হাতটা ছাড়িয়ে পড়ল। জানে বাঁচতে চাইলে ছাড়ো রাজ, অরূপ বিবাহিত, কৃতিক ভাই অরুর হাজবেন্ড। প্রত্যয় শেষ কথাতে রুমের প্রত্যেকটা মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলল প্রত্যয় মাত্র? এটা আদৌ ঠিক শুনেছে তো সবাই? আজমেরি শেখ আর অনু তো বাকরুদ্ধ পুরোপুরি। কৃতিক সেসবে দু পয়সা তোয়াক্কা না করে প্রত্যয়কে বলল, আবর্জনাগুলো পরিষ্কার করো অ্যাজ সুন অ্যাজ পসিবল, আর যেন এদের চোখের সামনে না দেখি আমি। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়লো। কৃতিক অরুকে নিয়ে রুমে গিয়ে ঠাস করে রুমের দরজা লাগিয়ে দেয়। অরু জানে ওর কপালে শনি নৃত্য করছে, তাই ভয়ের চোটে বুকে
কাছে কুকড়ে আছে মির্জা। ভেতরে এসে অরুকে সোজা করে দাঁড় করিয়ে শার্টের হাতাটা গুটিয়ে ওর গালে নিজের সর্বশক্তি প্রয়োগ করে চপটাঘাত করলো কৃতিক। সঙ্গে সঙ্গে ছিটকে মেঝেতে গিয়ে পড়লো অরু। ঢিলে খোপা করা লম্বা চুলগুলো বাঁধন হারা হয়ে পড়লো মুহূর্তে। মেঝেতে বসে নিজের মুখটা দুহাতে চেপে ধরে তীব্র কান্না সংবরণ করার চেষ্টা চালাচ্ছে অরু। কৃতিককে দেখতে কি ভয়ানক না লাগছে। আগুনের শিখার মতো চোখ দুটো দেখে মনে হচ্ছে আজ ওর খবর করে ছাড়বে কৃতিক। কৃতিক নিজের অন্য হাত গোটাতে গোটাতে এগিয়ে এসে অরুকে বলল, এটা কেন দিলাম জানিস? আমার বউ হয়েও অন্য কারোর সামনে বউ সেজে বসার স্পর্ধা দেখানোর জন্য। অরুকে শক্ত হাতে টেনে তুলে কৃতিক ওর অন্য গালে থাপ্পড় দিতে উদ্যত হলো। অরু চোখ দুটো বন্ধ করে কাঁপতে কাঁপতে বলল, ব্যথা পাচ্ছি, কষ্ট হচ্ছে আমার, আর মারবেন না। আমি ইচ্ছে করে কিছু করিনি। আপা বলেছিল দেখতে এলেই বিয়ে হয়ে যায় না। তাছাড়া আপনিও তো আসেননি এই কদিন, কি করতাম আমি? কৃতিক আর মানল না ওকে। হাত নামিয়ে রেগে মেগে ওর গালটা চেপে ধরে হিসিসে বলল, একবার ফোন করতে পারতি না? আমি আদৌ বেঁচে আছি কি মরে গিয়েছি সেটা অন্তত খোঁজ নিতে পারতি। বিধবা হওয়ার এত শখ? অরু কাঁদতে কাঁদতে বলল, কি বলছেন এসব? ফোন তো আমার কাছে ছিলই না, মা নিয়ে গেছে সেই কবে। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুর গলা ছেড়ে দেয়। ফর্সা গালটা আঙুলের চাপে রক্তিম হয়ে উঠেছে। কৃতিক তীক্ষ্ণ চোখে সেদিকে একবার নজর দিল, তারপর অরুর বাহু ধরে কাছে নিয়ে এসে ওর সুন্দর কারুকাজ করা ব্লাউজের হাতা দুটো এক টানে ছেড়ে ফেলল। কৃতিক ওকে রেখে হঠাৎ ওর জামা কাপড় টেনে ছিঁড়ছে দেখে অরু আতকে উঠে বলল, কি করছেন এটা? কৃতিক অরুর চুলের গার্ডার, ঠোঁটের লিপস্টিক, চোখের কাজল সব কিছু নিজ হাতে একে একে লেপড়ে দিতে দিতে চোয়াল শক্ত করে বলল, অন্য কারোর সামনে নিজের সৌন্দর্য বিলাতে কেন গেলি অরু? আমার রাগ কমছে না কিছুতেই। তোকে মারতেও পারছি না, কলিজায় লাগছে। উল্টে আমি ব্যথা পাচ্ছি। ইচ্ছে তো করছে নিজেকে নিজেই। কৃতিক কথা শেষ করার আগে নিজের নরম তুলতুলে হাত দিয়ে ওর মুখটা চেপে ধরলো অরু। অতঃপর কৃতিকের চোখে চেয়ে কাঁদতে কাঁদতে এদিক ওদিক না সূচক মাথা নাড়ল। অরুর এমন প্রতিক্রিয়ায় কৃতিক কি না কি হলো কে জানে। ও হুট করে অরুকে দেয়ালের সাথে চেপে ধরে ওর লালচে হয়ে যাওয়া রক্তাক্ত গলায় স্বগতিতে মুখ ডুবিয়ে দিল। কৃতিক জিদের বশবর্তী হয়ে ক্রোধটা একটু বেশি ঢালছিল অরুর উপর। তবুও চোখ মুখ খেঁচে পুরোটা সহ্য করে নিল অরু। এই মিষ্টি যন্ত্রণাটুকু বোধহয় ওর পাওনা ছিল। ওদিকে বাইরে থেকে দরজা ধাক্কাতে ধাক্কাতে হয়রান হয়ে উঠেছে আজমেরি শেখ। প্রচন্ড মানসিক চাপ আর হঠাৎ রেগে যাওয়ার ফলপ্রসূ শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে তার। মাকে এভাবে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে দেখে অনু তড়িঘড়ি করে মাকে বসার ঘরে নিয়ে এসে বলল, তুমি একটু বসো মা, আমি ডাকছি ওদের। প্রত্যয় বাইরে দাঁড়িয়েছিল এতক্ষণ। মাত্র অনুকে দরজার দিকে এগিয়ে যেতে দেখে নিজেও এগিয়ে গেল অনুর পিছু পিছু। যেতে যেতে পেছন থেকে প্রত্যয় বলল, এখন না ডাকলেই ভালো হবে, ভাই খুব রেগে আছে। তোর কথায় অনু ছাজিয়ে উঠে বলল, খবরদার, আর একটা কথাও যদি বলেছেন আপনি সব জানতেন, অথচ আমাকে বোকা ভেবে দিনের পর দিন ভালোবাসা দেখিয়ে আমার পিঠে ছুরি মেরেছেন। প্রত্যয় আশ্চর্য হয়ে বলল, আমি কি করলাম আজব? আপনি আমাকে বলেননি কেন যে অরু এত বড় একটা অন্যায় কাজ করেছে? প্রত্যয় সুকুঞ্চিত করে বলল, কি অন্যায় করেছে অরু? অনু এবার হাঁটার গতি থামিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, সৎ ভাইকে বিয়ে করা অন্যায় নয়। অরু না হয় ছোট মানুষ, কিন্তু কৃতিক ভাইয়া সে তো ছোট নয়। তাহলে তিনি এটা কিভাবে করলেন? কিসের প্রতিশোধ নিতে উনি আমাদের মুখে এভাবে চুনকালি মাখালেন, আমার বোনের জীবনটা নষ্ট করলেন? প্রত্যয় এবার একটু রেগে গিয়ে বলল, ধর্ম কিংবা আইনে ওদের বিয়ের সম্পূর্ণ বৈধতা আছে, তাহলে চুনকালির কথা কোথা থেকে আসছে অনু? অনু তেতে উঠে বলল, আপনি সমাজ বোঝেন? সারা জীবন তো থেকেছেন অসামাজিক জায়ান্ট কৃতিকের সাথে সাথে, তাহলে কি করে বুঝবেন সমাজের মর্ম?
আজ বাদে কাল যখন পুরো সমাজ আমাদের পেছনে কথা বলবে, ছি ছি বুলিয়ে ওড়াবে, সবাই কানাঘুষা করবে যে আজমিরি শেখ টাকার জন্য নিজের সৎ ছেলের গলায় নিজের মেয়েকে গছিয়ে দিয়েছেন, তখন আপনাদের মতো মানুষের গায়ে না লাগলেও সমাজের অপমান আর বিদ্রুপের আমাদের 3 মামের মরে যাওয়া ছাড়া উপায় থাকবে না, কারণ সমাজে এক ঘরেদের কোনো স্থান নেই। অনু এক নাগারে বলা হাজারটা যুক্তির কাছে প্রত্যয় আর কোনো যুক্তি খুঁজে পেল না অনুকে ঘায়াল করার জন্য। তাই ও সহসা ওখানে দাঁড়িয়ে রইল নিঃশব্দে। আর অনু গটগটিয়ে এগিয়ে গেল অরুর রুমের দিকে। দুই পাশে দুটো জীবনের ওপর পায়ে পা তুলে মুখোমুখি হয়ে বসে আছে আজমির শেখ আর জাহান কৃতিক চৌধুরী। অনেকক্ষণ ধরে তাদের মাঝে পুরোদস্ত নীরবতা বিরাজমান। ওদের থেকে একটুখানি দূরে দাঁড়িয়ে আছে অনু, প্রত্যয় আর ওরও। জামা কাপড় পাল্টে ওড়না দিয়ে গলার কলার বোনগুলো খুব সাবধানে ঠেকে তবে বেরিয়েছে ওরও, নয়তো খানিকক্ষণ আগে পুরো গলা কৃতিকের জিদের তোপে করা দাগগুলো সবার সামনে উন্মুক্ত হয়ে যাবে অনায়াসে। এই মুহূর্তে ওরু সবার আড়ালে মাথা নুয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন ওই মস্ত বড় অপরাধী আর কৃতিক। আর এখানে ওর বিচার সভা বসেছে। চারিদিকে থমথম পরিবেশটাকে আরো খানিকটা গুমট করে দিয়ে আজমিরি শেখ বলেন, আমার মেয়েটাকে বলির পাঠা কেন বানালে কৃতিক? কৃতিক ভাবলেশীন কঞ্চে বলল, ফার্স্ট অফ অল আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, বলির পাঠা বানাইনি। আর সেকেন্ডলি আই থিঙ্ক শি ইজ মাই হার্টবিট। কৃতিকের কথায় চটে গেলেন আজমিরি শেখ। দোয়া চেপে বলল, মজা করছো আমার সাথে? নিজের সৎ বোনকে বিয়ে করতে লজ্জা করলো না তোমার? কৃতিক পাকা হেসে নিজের ঠোঁট কামড়ে বলল, শুধু বিয়ে নয়, আরও অনেক কিছু করেছি। এই যে একটু আগেও করেছি, কিন্তু বিশ্বাস করুন একটুও লজ্জা লাগেনি। কেনই বা লজ্জা লাগবে বলুন? বউ হয়তো। যেই পুরুষ বউয়ের সামনে লজ্জা পায় সে আবার কেমন পুরুষ? কৃতিকের কথায় অনু আর আজমিরি শেখ দুজনেই অগ্নি দৃষ্টিতে থাকার ওরুর পানে যে এই মুহূর্তে মাথা নিচু করে ফোপাচ্ছে। ওর দিকে তাকিয়ে লাভ নেই। আমার বউকে আমি যেটা বলবো ও সেটাই করবে। কৃতিকের কথায় আজমিরি শেখ চোখ ঘুরিয়ে পড়লেন। তুমি একা একা থেকে আমেরিকার কালচারে বড় হয়ে একটা বেহায়া তৈরি হয়েছো। আর তুমি যেটাকে বিয়ে ভালোবাসা বলছো না, এটা আসলে ভালোবাসাই নয়, ইটস ইয়োর অবসেশন, আনহেলদি অবসেশন, যার শিকার হয়েছে আমার মেয়েটা। নয়তো নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে কে ভালোবাসে? আজমিরি শেখের কথায় কৃতিক ঠোঁট উল্টে বাহবা দিয়ে পড়ল, আপনি সত্যি জিনিয়াস। না হলে এত তাড়াতাড়ি কীভাবে বুঝে গেলেন জিনিসটা? আর আমি কখন বললাম যে আমি ওরুকে ভালোবাসি? আমি ওর প্রতি অবসেসড, আনহেলদি রকম অবসেশন। আর এটাই সত্যি। এখন আপনি সেটা ভালোই ভালোই নেবেন নাকি নেবেন না সেটা একান্ত আপনার ব্যাপার। বাট আমার বউকে আমি চাই, ব্যাস। কথাটা শেষ করে তড়াক করে দাঁড়িয়ে পড়ে কৃতিক। অতঃপর ওরুর দিকে এক পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিক বলে, কিছুদিন সময় নিন, মন দিয়ে ভাবুন। বিয়েটা যেহেতু হয়েই গিয়েছে তার মানে শি বিলংস টু মি। তাই আপনাকে জোর জবরদস্তি করে ওরুকে কষ্ট দিতে চাইছি না। তবে হ্যাঁ, আমার বউকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। অ্যান্ড আই মিন ইট। কথাটুকু শেষ করে গটগটিয়ে জায়গা ত্যাগ করে কৃতিক। অরুর বিয়ে হয়ে গেছে। আজমির শেখ চাইলেও আর মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে আটকাতে পারবে না, কোথাও বিয়ে দিতে পারবে না। কৃতিক যা চাইবে তাই করতে হবে। ব্যাপারটা বুঝে আসতে আকস্মাৎ ক্ষেপে গেলেন তিনি। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে টেনে এনে এলোপাথারি থাপ্পড়ে অরুর মাথা চক্কর দিচ্ছে বারবার। ও কাঁদতে কাঁদতে মাকে আকুতি করে থামতে বলছে, কিন্তু তবু আজমির শেখের হাত থামছে না। ওকে মারতে মারতে তিনি কাঠিন্য সুরে বলেন, একটা নোংরা কিট জন্ম দিয়েছি আমি, বেহার নির্লজ্জ নষ্টা। নিজের থেকে 12 বছরের বড় সৎ ভাইয়ের সাথে শুতে একটু লজ্জা করলো না তোর? মায়ের কথায় ওরু যেন আকাশ থেকে পড়লো। কি বলছে মা এসব? আর তারা যান কৃতিকের সম্পর্ক তো এতটাও গভীরে যায়নি। আর মা কিনা এত নোংরা চিন্তা করে ফেলেছি। কথাটা ভাবতেই ডুবরে কেঁদে উঠলো অরু। ওদিকে অরুর কান্নার আওয়াজ কানে পৌঁছাতে দরজার কাছ থেকে পুনরায় তড়িৎ গতিতে ফিরে এলো কৃতিক। হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেগে মেগে এদিকে এগিয়ে আসছে কৃতিক। তা দেখে মায়ের হাত চালানোকে পুরোপুরি অগ্রাহ্য করে দৌড়ে গিয়ে হাঁটু মুড়ে কৃতিকের পায়ের সামনে বসে পড়ল অরু। ও সামনে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল,
হাত জোর করছি, আর অশান্তি করবেন না। মা এমনিতে অসুস্থ, এত চাপ নিতে পারবেন না তিনি। আমি কথা দিচ্ছি আপনি ছাড়া এই জীবনে অন্য কোনো পুরুষের সামনে আর নিজেকে উপস্থাপন করব না আমি, কোনোদিনও না। তাও আপনি ফিরে যান দয়া করে। কৃতিক অরুর মুখোমুখি হয়ে বসে সকলের সামনে অরুর ছোটে আর কপালে আলতো চুমু খেলো, তারপর ওর গালে হাত বুলিয়ে পড়ল। তুই কেন পায়ে পড়ছিস জান? তোর জায়গা তো আমার বুকে। কৃতিকের আদুরে আওয়াজে আবার ফুপিয়ে কেঁদে উঠল অরু। কৃতিক নিজের অন্য হাতটা অরুর আরেক গালে ছুঁয়ে ওর চোখের পানি মুছে দিতে দিতে বলল, বিশ্বাস কর অরু, তোর কষ্ট দেখে আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে। একবার শুধু বল তুই আমার সাথে যাবি, বাকিটা আমি বুঝে নেব। প্লিজ বল। অরু নিজের হাত দিয়ে কৃতিকের হাত ধরে বলল, একটু সময় দিন আমাকে, আমি আপা আর মাকে ঠিক বোঝাতে পারবো। ওর কথা কৃতিকের স্বাভাবিক মুখশ্রীটা মুহূর্তেই কঠিন হয়ে উঠল। ও অরুর দিকে একটা তার ছেলের হাসি ছুঁড়ে পড়ল। মা আর আপা যদি তোর কাছে এতটাই প্রয়োজনীয় হয়, আমার কথা যদি তোর কাছে এতটাই অগ্রাহ্য মনে হয়, তাহলে আমিও তোকে আর জোর করব না। আমার কাছে যেতে হবে না তোকে, থাকতে হবে না আমার সাথে। তবে হ্যাঁ, আমাকে খুঁজে না পেলে আবার কান্না করিস না যেন, বিকজ আই হেটস ইয়োর টিয়ার্স বেবি। নিজের কথা শেষ করে এক মুহূর্ত ফুসরত না দিয়ে বাসা থেকে হনহনিয়ে বেরিয়ে গেল কৃতিক। অরু এখনো অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। কৃতিকের শরীরের মাতাল করা স্যান্ডেল পারফিউমের গন্ধটা এখনো চারিপাশে মোমো করছে। এই তো একটু আগে দু হাত দিয়ে অরুকে ছুঁয়েছিল সে, আর এখন কোথাও নেই। সবকিছু কেমন শূন্য। গলার ভিতর দলা পাখি আছে অজস্র কান্নার, যার দরুন নাকের ডগার বারবার ফুলে উঠেছে অরুর। ওর ছোট্ট মস্তিষ্কটা এখনো ঠিক ধরতে পারছে না একটু আগে কি বলে গেল কৃতিক, কি বা বোঝালো ওই কঠিন কথাগুলো দ্বারা। রাতের শেষ ভাগ চলমান, চারিদিকে ছেয়ে আছে শুনশান নিস্তব্ধতায়। বিশাল আকার ছুঁচি কংক্রিটের ভবনটার বেশিরভাগ অ্যাপার্টমেন্টেরই আলো নিভানো। ভবনের পেছনে অবস্থিত মানুষ যাতায়াতের সরু রাস্তায়, গাড়ি তো দূরে থাক, একটা সাইকেল চলার টুংটাং আওয়াজ নেই পর্যন্ত। কি করেই বা থাকবে এখানে, তো সবার ঘুমের সময় রাতের এই শেষ প্রহরে। মানুষ তো দূরে থাক, রাত জাগা পাখিরাও বোধহয় ঘুমিয়ে পড়ে ক্লান্তিতে। আমেরিকার এই স্টেটে ভালোই বাঙালি চোখে পড়ে, তাই হয়তো এখানে নাইট ক্লাব কিংবা বার এসব বিদেশি আমোদ ফুর্তি জোয়ার অত বেশি নেই। তার উপর পাশেই হাসপাতাল, তাই তো চারিদিকে এমন শান্তি শান্তি পরিবেশ বিরাজমান। এই শুনশান নিস্তব্ধতায় মৃদু হিমেল হাওয়া কিংবা শান্তিদায়ক পরিবেশ কোনটি উপভোগ করার লেশ মাত্র আগ্রহ নেই ওর মাঝে। আর না আছে ক্লান্ত পরিশ্রান্ত নিভু নিভু চোখ দুটোর পাতা এক রুতি ঘুম। সেই সন্ধ্যা বেলাতেই টানা বারান্দায় এসে বসেছিল। এখন রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে চলল, তাও একইভাবে হাঁটুতে মাথা ঠেকিয়ে বারান্দায় বসে আছে অরু। আজকাল এটা ওর প্রতিদিন রুটিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া গত কয়েকদিন যাবৎ নাম মাত্র খাবার আর পানি খেয়ে কোনো মতে বেঁচে আছে মেচা। কি করেই বা খাবার মুখে তুলবে ও? মা আপা কেউ ওর সাথে কথা বলে না, কথা বলা তো দূরে থাক, ওর দিকে ভালো করে ফিরেও তাকায় না। চোখের সামনে দেখলে মুখ ফিরিয়ে চলে যায়। কেমন যেন সবার মাঝের উপস্থিতি থেকেও নেই ওরও। মাত্র কয়েকদিনের ব্যবধানে হঠাৎ করে ওর সুন্দর সাজানো গোছানো জীবনটা হয়ে উঠেছে দুর্বিষহ আর অস্বাভাবিক। এত কিছুর পরেও যার জন্য এতটা কষ্ট সহ্য করা, যার জন্য এত ধৈর্য ধারণ করা, যার কথা ভেবে এই নির্ঘুম রাত কাটানো, সে যদি অন্তত মনের খবরটা বুঝতো। কিন্তু না, কৃতিক সেই যে রেগে মেগে চলে গেল। আজ প্রায় এক সপ্তাহ হতে চলল আর আসেনি সে। ওদিকে মা আর আপার খুশির জন্য ঘরের বাইরে পা মারায় না অরু, কারণ ও জানে ঘরে চৌকাট মারালেই সবাই ভাববে অরু কৃতিকের কাছে গিয়েছে। তারপর শুরু হবে আরেক অশান্তি। অরু আর অশান্তি চায় না। ওর এইটুকু জীবনে দিয়ে তো আর কম আর ধকল গেল না। গত এক সপ্তাহের অনাহার আর অবহেলায় সুন্দর লাবণ্যময় মুখটা হুচ করে কেমন ফ্যাকাশে ধারণ করেছে। না ঘুমিয়ে চোখের কোটরে কালি জমেছে। লম্বা চুলগুলোতে চিরুনি চড়েনি বেশ কয়েকদিন। শরীরের সাথে ফিটিং হয়ে থাকা জামাটাও গলা থেকে নেমে যাচ্ছে নিঃসংকোচে। আর কিছুদিন এভাবে থাকলে ওরু অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হতেই হবে নিশ্চিত। জীবনে প্রথমবার প্রেমে পড়লে বুঝি এমনটাই হয়, তার দহনের হৃদয় ছিঁড়ে যায়। কিন্তু ওর এই বিভীষিকাময় অবস্থার করে দিয়ে কোথায় হারিয়ে গেল জায়ান কৃতিক ভেবে পায় না ওরও।
দিনে অন্তত 100 বার এসে টানা বারান্দা উকি ঝুঁকি দিতে থাকে কেউ আসলো কিনা দেখার উদ্দেশ্যে। কিন্তু না, ওর জন্য এখন আর কেউ আসে না। বাইক নিয়েও দাঁড়িয়ে থাকে না কেউ। ওর কষ্ট পায়, ওর হৃদয়টা ব্যথায় টনটন করে উঠছে। অভিমানী কান্নায় ভিজে উঠছে ও চোখের পাতা। কৃতিকের উপর একরাশ অভিমান করে অরু নিজেকেই নিজে কঠিন শর্ত এঁটে দিয়ে বলল, আর কখনো আপনার জন্য অপেক্ষা করব না আমি। আপনি একটা নিষ্ঠুর মানব, হৃদয়ে মায়া দয়া বলে কিছুই নেই আপনার। নয়তো কিভাবে পারছেন আমাকে না দেখে থাকতে? আপনার কি একটু খারাপ লাগে না? আমাকে একটু দেখতে ইচ্ছে করে না? যদি দেখতে নাই ইচ্ছা করে তাহলে আপনি কেন আমার মস্তিষ্কে ঘুরপাক করেন সারাক্ষণ? আমি খেতে পারছি না, ঘুমোতে পারছি না, স্বাভাবিক হতে পারছি না, আপা মাকে বোঝাতেও পারছি না, অথচ ভেতরটা আপনার দহনে পুড়ে যাচ্ছে সারাক্ষণ। কেন এই দহন? উত্তরটা অন্তত দিয়ে যান।